প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ভোট উৎসবের অপেক্ষায় লাল সবুজ বাংলাদেশ, অনিয়ম বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে শঙ্কা থাকলেও অনিয়ম ঠেকাতে প্রস্তুত জনগণ, ব্যর্থ হলে দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন কর্মঠ মানুষ, বাড়তি ভাড়া আর বাস সংকটে ভোগান্তি। স্বাগত আপনার রায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল, এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন, এর আগের খবরে তো জানাচ্ছিলেন নির্বাচনী সরঞ্জাম পাঠানোর তথ্য, এখন কি কার্যক্রম চলছে সেখানে? উজ্জ্বল, ঢাকা ৮ আসনে মোট ১০৮টি ভোট কেন্দ্র রয়েছে এবং ১০৮টি ভোট কেন্দ্রে যা যা নির্বাচনের সরঞ্জাম, ব্যালট বাক্স, গালা, তারপর স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কলমের কালি, সেগুলো কিন্তু সব প্রায় ১৭ ধরনের সামগ্রী, সব কিছুই কিন্তু এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রটিতে আসবে এবং এখান থেকেই অন্যান্য কেন্দ্রে সেখানে বিতরণ করা হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রিজাইডিং অফিসার সকলকে এসে পৌঁছতে দেখিনি, ভেতরে গণমাধ্যমকে তারা প্রবেশ করতে দিচ্ছে না, দায়িত্বরত কেউ এসে পৌঁছননি বলেই তারা বলছেন যে এখনই ভেতরে প্রবেশ করা যাবে না। এবং প্রতিটি কেন্দ্রে, আমরা অন্যান্য কেন্দ্রে যেমন খবর পেয়েছি যে সকাল সকাল প্রিজাইডিং অফিসাররা এসে সেই আসনগুলোর ভোট কেন্দ্রের জন্য তারা এই যে নির্বাচনের যে সামগ্রী সরঞ্জাম সেগুলো নিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঢাকা ৮ আসনে এই ভোট কেন্দ্র থেকে অন্যান্য ভোটের সরঞ্জাম, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে যেগুলোর কথা বলছিলাম, ব্যালট পেপার থেকে শুরু করে গালা, তারপর অমোচনীয় কলমের কালি, স্ট্যাম্প প্যাড সহ প্রায় ১৭ ধরনের সরঞ্জাম কিন্তু নির্বাচনে একটি ভোট কেন্দ্রের প্রয়োজন হয়। তো সেই জায়গাতে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত এখান থেকে নেওয়া হয়নি, এগুলো তারপর সেই ১০৮টি কেন্দ্রে বিতরণ করার ব্যাপার রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত দায়িত্বরত কাউকে এই ঢাকা ৮ আসনের ভোট কেন্দ্রে আসতে দেখা যায়নি। এই বিষয়টি আসলে একটু জানানোর ছিল উজ্জ্বল আপনার মাধ্যমে দর্শকদেরকে। সকাল সকাল এগুলো বা বিশেষ করে ৯টার মধ্যে সময় দেওয়া হয়েছে যে এগুলো মূল কেন্দ্র থেকে নিয়ে অন্যান্য কেন্দ্রে বিতরণ করা হবে। সেই প্রতিটি আসনের অন্যান্য আসনের সেগুলো খবর পেলেও এখন পর্যন্ত এই ঢাকা ৮ আসনের কিন্তু প্রিজাইডিং অফিসাররা আসেনি বলে বা দায়িত্বরত কেউ এখন পৌঁছানো বলেও কিন্তু গণমাধ্যমও সেই ছবিগুলো নিতে পারছে না, গণমাধ্যমও সেগুলো দর্শকদেরকে দেখাতে পারছে না এবং সেগুলো অন্যান্য ভোট কেন্দ্রেও কিন্তু যাচ্ছে না। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ভোটের সরঞ্জাম পাঠানোর আরো খবর জানবো সহকর্মী ফরহাদ বিন নূরের কাছ থেকে। তিনি রয়েছেন ঢাকা ৭ আসনের আজিমপুরে। ফরহাদ, জানাবেন, ভোটের সরঞ্জাম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? উজ্জ্বল হাফিজ, এখনও এখানে বিতরণ কার্যক্রম শুরু হয়নি, তবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই যে আজিমপুরের যে গার্লস স্কুলটি রয়েছে এখানে মূলত ঢাকা ৭-এর যেসব কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর সরঞ্জামাদি এখান থেকে দেওয়া হবে, যেটি এখনও শুরু হয়নি। তবে বিভিন্ন কেন্দ্রের যারা বিভিন্ন পর্যায়ের প্রিজাইডিং অফিসার সহ যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন সরঞ্জামগুলো নেয়ার জন্য, তবে এখনও সেটির বিতরণ এবং সংগ্রহ কার্যক্রম শুরু হয়নি। একটু বলে রাখতে চাই যে এই ঢাকা ৭ আসনে মোট ১১ জন কিন্তু প্রার্থী রয়েছে, যেখানে ভোটার সংখ্যা ৪,৭৬,০০০ এবং আমরা জানি যে এখানে ১৬৪টি মোট কেন্দ্র রয়েছে। ১৬৪টি কেন্দ্রের যেসব নির্বাচনী যেসব সরঞ্জামাদি রয়েছে, ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি গতকালই এখানে এই স্কুলের বিভিন্ন রুমে সেগুলো নিয়ে আসা হয়েছে এবং সিলগালা করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি পুলিশ কিন্তু এখানে নিরাপত্তার সঙ্গে সেগুলোকে পাহারা দিয়েছে। আমরা গতকালও এখানে ছিলাম, দেখেছি তারা এগুলো নিরাপত্তার জন্য
নির্বাচনী সরঞ্জামগুলো নিরাপদে যেন এখানে থাকে সেগুলোর ব্যাপারে তারা এখানে দৃষ্টি রেখেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে নির্বাচনী সরঞ্জামগুলো যেসব রুমে রাখা হয়েছে সেই কক্ষগুলো কিন্তু একেবারে তালা মেরে সিলগালা করে রাখা হয়, যাতে করে এগুলোর কোনো ক্ষতি বা কোনো কিছু না হয়। আমরা যদি একটু বলি যে ঢাকা ৭ আসনে যে এখানে মূলত আজিমপুর সহ এই এলাকায় মূলত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এবং আগামী কাল যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেটি যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। সব কেন্দ্রে কেন্দ্রেই কিন্তু আমরা দেখছি যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু নিয়োজিত রয়েছেন। তো এই ছিল উজ্জ্বল হাফিজ আমার কাছে থেকে সবশেষ তথ্য। আরও খবর জানাবো সহকর্মী শাহরিয়ার জামান পুলকের মাধ্যমে। তিনি রয়েছেন মিরপুর 11 নম্বরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। পুলক, জানাবেন সেখানে এই ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে কিনা? রাত পোহালেই সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই যে নির্বাচনকে ঘিরে আগের দিন যে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর যে থাকে এইটি কিন্তু আজকে শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে। আমি এখন বর্তমানে যে কেন্দ্রে রয়েছি সেটি হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এবং এটি একটি কেন্দ্রের পাশাপাশি এই যে ঢাকা 16 আসনের যে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর যে হাবটি রয়েছে সেটি কিন্তু এই কেন্দ্র থেকে মোট 137টি কেন্দ্রে পাঠানো হবে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই যে 137টি কেন্দ্রের যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা এই যে কেন্দ্রকে ঘিরে যাতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য কিন্তু আমরা একাধিক পুলিশ বক্স, এছাড়া কেন্দ্রের বাহিরে পুলিশ মোতায়েনের পাশাপাশি আনসার বাহিনী, বিজিবি সদস্যদেরকে আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে পুলিশদের বডি অন ক্যামেরাও আমরা দেখেছি। এবং এই যে মোটামুটি বলা চলে যে নির্বাচনের আগে যে একটি আমেজ, এই যে কর্মকর্তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে নেওয়ার জন্য এবং এটি মূলত আজকে বিকেলের মধ্যেই যে সর্বমোট এই আসনে 137টি কেন্দ্র রয়েছে আজকে বিকেলের মধ্যেই সবগুলো আসনেই কিন্তু পৌঁছে যাবার কথা রয়েছে। এবং পোলিং সেন্টারে ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম যেগুলো মূলত দরকারি হয়, যে ক্যালকুলেটর এবং অমোছনীয় কালি সেগুলো বা ব্যালট বাক্স, তারপর ব্যালট পেপার, এগুলো কিন্তু আজকের এই কিছুক্ষণের মধ্যেই প্রদান করা শুরু হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা 16 আসনের মিরপুর যে কেন্দ্রটি রয়েছে সেখান থেকে সর্বশেষ। শাহরিয়ার জামান পুলক জানাচ্ছিলেন বিস্তারিত। রাত পোহালে এই জাতীয় নির্বাচন ও গণভোট, এরই মধ্যে প্রস্তুত রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন এই ভোটকে ঘিরে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, প্রথমে যদি জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে, বিশেষ করে ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে গণভোটের বিভিন্ন সরঞ্জাম, সেগুলো বিতরণের কার্যক্রম শুরু হবে এবং সেই আনুষ্ঠানিক প্রস্তুতি মূলত বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ নির্ধারিত কয়েকটি কেন্দ্রে মূলত গ্রহণ করার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছে ঢাকা 7, 8, 9 এবং ঢাকা 16, ঢাকা 10 আসনের আশেপাশের কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে এসেছি। এই কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কেন্দ্র বুঝে নিতে শুরু করেছে। বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি পুরোদমে প্রস্তুত রয়েছে, অর্থাৎ ভোট গ্রহণের আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করেছে। আর এখন কেন্দ্রগুলোতে মূলত এই ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলোর অপেক্ষায় মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কর্মকর্তারা রয়েছেন এবং বিভিন্ন নির্ধারিত স্থান থেকে সেই জিনিসপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা তারা করছেন। সেই সঙ্গে সার্বিক নিরাপত্তার বিষয় যদি জানাতে চাই, আমরা রাজধানী জুড়ে ঘুরেছি, বেশ কয়েকটি টহল আমাদের চোখে পড়েছে। একই সঙ্গে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্টও আমরা রাজধানীতে দেখেছি। একই সঙ্গে যদি জানাতে চাই যে যেহেতু এই নির্বাচনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিযুক্ত থাকবে, বিশেষ করে আনসার সদস্য থাকবে 6 লক্ষের মতো, আর সেই জায়গা থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি আনসার ক্যাম্প থেকে বিভিন্ন কেন্দ্রে আনসার সদস্যদের পাঠানোর যে প্রস্তুতি সেই কার্যক্রমগুলো মূলত চলছে। সার্বিকভাবে যদি বলতে চাই, যেহেতু রাত পোহালে নির্বাচন এবং এই নির্বাচনের
আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি মূলত গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা রয়েছে, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচনটি দেশ ও জাতির কাছে উপস্থাপন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, সেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি মূলত শেষ হয়েছে, এটি মূলত বলা যায়। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। নির্বাচন উপলক্ষে বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে। এরই মধ্যে নগরের রূপাতলী পুলিশ লাইন্সে উপস্থিত রয়েছেন মেট্রোপলিটন এলাকার দায়িত্বরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দুয়ারে করা নাড়ছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং তার সেই উপলক্ষে কিন্তু এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই কিছুক্ষণ আগেই বরিশাল নগরের রূপাতলী এলাকার পুলিশ লাইন্সে এই নির্বাচনী একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে মেট্রোপলিটন এলাকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং বরিশালের পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এই ব্রিফিংটি করেছেন। এ সময় বিভিন্ন ধরনের নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে কেন্দ্রে তারা কিরকম ভাবে দায়িত্ব পালন করবে, কোনো ধরনের ঝুঁকি থাকলে কিরকম ব্যবস্থা নেবে, সব ধরনের কিন্তু নির্দেশনা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু উপজেলা পরিষদে গিয়ে সেখান থেকে যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে তারা কেন্দ্রে চলে যাবে, সেই প্রস্তুতিটি কিন্তু এই মুহূর্তে চলছে। একটু জানিয়ে রাখি যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় 199টি কেন্দ্রের জন্য প্রায় 1400 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া মোবাইল টিম থাকবে 24টি এবং 103টি বডি অন ক্যামেরা থাকবে। এছাড়া 2567 জন আনসার সদস্য কিন্তু মোতায়েন থাকছে মেট্রোপলিটন এলাকায়। একটু জানিয়ে রাখি যে বরিশাল সদর উপজেলা ছাড়াও বাবুগঞ্জের কিছু অংশও কিন্তু এই মেট্রোপলিটনের দায়িত্বে পড়েছে, যার কারণে কিন্তু তারা সব দিকেই ভাগ হয়ে যাচ্ছে। এবং পুলিশ কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা ভোটার রয়েছেন তারা যাতে খুব সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। এবং আরেকটু জানিয়ে রাখি, শুধু পুলিশ কর্মকর্তাই নয়, পুলিশ, আনসার, বিজিপি, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা, নৌ পুলিশ সবাই কিন্তু আসলে যে যার জায়গা থেকে চেষ্টা করছেন যাতে খুব সুন্দরভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত করা যায়, সে লক্ষ্যে তারা কাজ করছেন এবং সব জায়গায় তাদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। বরিশাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। বরিশাল থেকে অমিত হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে জানাবো গোপালগঞ্জের পরিস্থিতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানেও। এনে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন গোপালগঞ্জের চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, আমি এখন এই মুহূর্তে গোপালগঞ্জ 2 আসনের সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে, কার্যালয়ের সামনে থেকে আছি। এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানের যে প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে এখান 2 আসনের যে সদর উপজেলার যে আসনগুলো রয়েছে 118টি ভোট কেন্দ্রের যে মালা সরঞ্জাম রয়েছে সেগুলো তাদের হাতে হস্তান্তর করা হবে। একই সাথে কিন্তু গণভোটের যে ব্যালট পেপার রয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে হস্তান্তর করে দিবে বলে আমাদেরকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তার সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে 9টার মধ্যেই যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তাদেরকে আসার কথা বলা হয়েছিল। তবে কিছুটা প্রসেস, আইনি জটিলতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখান থেকে যেহেতু তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু 10টা বেজে যাবে, যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদেরকে ভোটের সরঞ্জাম দেওয়া শুরু করেনি। তবে কিছুক্ষণের মধ্যেই 10টার পর থেকেই তারা হয়তো এখন যেহেতু 10টার পরে কিছুক্ষণের মধ্যেই তিনি এইগুলা তাদের হাতে হস্তান্তর করা হবে। এই উপজেলায় 118টি ভোট কেন্দ্র রয়েছে। এর বাইরে এই 2 আসনের কিছু আংশিক জায়গা রয়েছে কাশিয়ানি, সেখানেও কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্র রয়েছে। অর্থাৎ এই 2 আসনে মোট 151টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু 2 জন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকবেন। এছাড়াও আমরা এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ যিনি জেলা প্রশাসক আছেন তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। এখানকার মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ যেসব আসনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু গোপালগঞ্জের 3টি আসনের মধ্যে প্রায়
প্রায় 385টা আসনই ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে স্বাভাবিকভাবে অন্য অন্য জেলাগুলোতে যেভাবে নির্বাচনী আমেজ রয়েছে সেই তুলনায় গোপালগঞ্জই স্বাভাবিকভাবে অনেকটাই কম। আমরা খুব বেশি একটা প্রচারণার যে ব্যানার ফেস্টুনগুলো থাকে সেগুলো খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। তো উজ্জ্বল, এই ছিল গোপালগঞ্জ থেকে সবশেষ নির্বাচনের খবর আমার কাছে। তানিম রিধা জানাচ্ছিলেন বিস্তারিত। নির্বাচনী পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। আর লিমন, জানাবেন ভোটের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সবশেষ কার্যক্রম কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা লক্ষ্মীপুরে আছি। গত রাতে এখানে এসেছি এবং নির্বাচনের যে একটা আমেজ, সেই আমেজটি আমরা এই লক্ষ্মীপুরের সব জায়গায় কিন্তু খেয়াল করছি। আমরা এখন আছি লক্ষ্মীপুর উপজেলা পরিষদে, লক্ষ্মীপুর সদরের। এখানে আমরা দেখছি যে নির্বাচন সরঞ্জাম হস্তান্তর হচ্ছে। এইখান থেকে মূলত 2টি আসনের নির্বাচনী যে সরঞ্জাম সেটি হস্তান্তর হচ্ছে। 2টি আসনের প্রায় 199টি ভোট কেন্দ্রের যে ব্যালট বক্স, সিল বা এই ধরনের নির্বাচনী যে সামগ্রী আছে সেগুলো হস্তান্তর করা হবে। এবং এর জন্য আমরা দেখছি যে যারা যে সমস্ত প্রিসাইডিং কর্মকর্তারা এগুলো গ্রহণ করবেন তারা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর এখানে নির্বাচন যারা কর্মকর্তারা এসে সেগুলো কিন্তু হস্তান্তর প্রক্রিয়া শেষ করবেন। বাইরে আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে আনসার এবং ভিডিবির সদস্যদের দেখলাম। যেটি আমরা জানতে পেরেছি 6000-এর মতো এই আনসার সদস্যরা এই লক্ষ্মীপুরের যে 4টি আসন সেখানে কিন্তু দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে আমরা যেটি জানতে পেরেছি যে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী থাকবেন, পুলিশ থাকবেন। মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের উদ্দীপনা আছে। তারা বলছেন যে এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, যেই কারণে এবারের নির্বাচনের আমরা দেখছি যে এখনও ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই লক্ষ্মীপুরে পৌঁছেছেন এবং তারা যে ভোট দিতে যাবেন এবং তারা মনে করছেন যে একটা সুষ্ঠু ভোট হবে। যদিও নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্যের অনেক দিক থেকে এটি জানা গেছে যে লক্ষ্মীপুর, নোয়াখালী বেশ কিছু অঞ্চল ঝুঁকিপূর্ণ আছে এবং সেখানে সংঘাতের বা শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে এই লক্ষ্মীপুর থেকে সবশেষ। রাত হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। বগুড়ায় 7 আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ হচ্ছে গাবতলী ও শাহজাহানপুর উপজেলা কার্যালয় থেকে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন নির্বাচনী সরঞ্জাম প্রক্রিয়া পৌঁছানোর কেমন দেখছেন এই কার্যক্রম? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে আর একদিন পরে অর্থাৎ আগামীকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ভোট গ্রহণ সেটা কিন্তু শুরু হবে। তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আজকে যে খানটিতে রয়েছে সেটি হলো শাহজাহানপুর উপজেলা পরিষদ এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। সেই কার্যালয় কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে প্রচুর পরিমাণে যে ভোটবটি এই এলাকার যে যানবাহন, সেই যানবাহন এখানে এসে ভিড় করছে এবং এখানে যে আনসার, ভিডিবি যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা কিন্তু এখানে তাদের সকালে যে ব্রিফিং সেটি কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা কিভাবে কাজ করবে এবং কখন থেকে ডিউটি পালন করবে এবং কয়টা পর্যন্ত থাকতে হবে ভোট গণনা পর্যন্ত, সবগুলো কিন্তু ব্রিফিং দেওয়া হয়েছে। এবং দেওয়ার পরে কিন্তু এখানে পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার তাদের কিন্তু 11টা কিছু পর থেকেই এখানে হাজির হতে বলা হয়েছে এবং 12টার মধ্যে এই যে 17 ধরনের যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জামগুলো বিতরণ করবে এবং তারা নিজ নিজ ভোট কেন্দ্রগুলো যাবে এবং সেই ভোট কেন্দ্রে আজ থেকে তারা অবস্থান করবে এবং কালকে ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে এবং ভোট গণনা হওয়ার পরে এবং প্রিজাইডিং অফিসার বলার পরে তারা সেখান থেকে চলে যাবে, এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখানে যেটি বলা হয়েছে যে বগুড়ার যে 7 আসন, সেই 7 আসনে কিন্তু 173টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোতে যথাযথভাবে যেন ভোট গ্রহণ করে এই জন্য আইন শৃঙ্খলা যারা দায়িত্ব পালন করবে, তারপরে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবগুলো কিন্তু নিয়োজিত থাকবে যাতে কোনো অসুবিধা না হয় এবং এদের সবারই বডি ক্যামেরা থাকবে, অন বডি ক্যামেরা থাকবে। এইভাবে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এইভাবে কিন্তু সরঞ্জামাদি আজ বিতরণ হচ্ছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া 7 আসনের যে সরঞ্জামাদি বিতরণ তার সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে পুলিশ, আনসার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে নাটোরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোট গ্রহণের সামগ্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হোসেন।
মাহবুব, ব্যালট বক্স কেন্দ্রে নিতে কী ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে, কেমন দেখছেন সার্বিক চিত্র জানাবেন। উজ্জ্বল, আপনি জানেন যে নাটোরে মোট 4টি আসন, এই 4টি আসনে 566টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে আমরা নাটোর সদর উপজেলার এখান থেকে 105টি ভোট কেন্দ্রের যে নির্বাচন সামগ্রী রয়েছে, যেমন সিল, প্যাড, ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্স সহ যে 15 থেকে 16 ধরনের যেসব নির্বাচন সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ করা হবে। ইতিমধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সে সাথে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই উপজেলা চত্বরে এসে হাজির হয়েছেন। আর কিছুক্ষণ পরে এখান থেকে বিতরণ শুরু হবে এবং এখান থেকে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তার আলোকে কিন্তু এখান থেকে মালামালগুলো নির্বাচনী যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রগুলো, সেখানে নিয়ে যাবেন প্রিজাইডিং অফিসাররা। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন যে নাটোরের মোট 4টি আসনে প্রায় 10,000 নিরাপত্তা বাহিনী কিন্তু তারা এই ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে 10 জন করে আনসার সদস্য এবং 1 জন করে অস্ত্রধারী যে পুলিশ সদস্য, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ মোট 50টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে নাটোর প্রশাসন। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা বিশেষ করে 2 জন করে অস্ত্রধারী পুলিশ এবং বিশেষ করে যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছে, সেই স্ট্রাইকিং ফোর্সগুলো সেই কেন্দ্র এলাকাগুলোতে তারা পাহারা দিবেন। উজ্জ্বল, হাফিজ, এই ছিল নাটোর থেকে নির্বাচন সামগ্রী পাঠানোর সবশেষ খবর। নির্বাচন ঘিরে ফেনীতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে শহরের ট্রাঙ্ক রোড থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর কেমন দেখছেন সার্বিক চিত্র। উজ্জ্বল, আমরা শহরের ট্রাঙ্ক রোড নয়, এখন আমরা ফেনী জেলা পুলিশ লাইন, পুলিশ লাইনের সামনে আছি। আমরা এখানে যেটি দেখেছি যে সকাল 7টা থেকেই এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং জড়ো হচ্ছেন। এরপরে এখানে আসার পরে কিন্তু তারা এই যে যেই উপজেলা পর্যায়গুলো রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকেই তারা কিন্তু মূলত দুপুরের পর থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন। এই যে নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আমরা সকাল থেকে এসেই পুলিশ লাইনে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই শহরের যে কেন্দ্রগুলো রয়েছে, বিভিন্ন যে কেন্দ্র, সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করেছে। আমরা দেখেছি যে শহর এবং মহাসড়কের বিভিন্ন প্রান্তে র্যাব এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। এছাড়াও আমরা গতকাল রাতে 2টি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। একটি দাগনভূঞা একজন জামাত নেতার বাড়িতে তল্লাশি এবং এই ঘটনার প্রেক্ষিতে থানার যে কর্মকর্তা রয়েছে তাকে মাঠ পর্যায়ে নির্বাচনের কাছ থেকে সরিয়ে নিয়ে আছে এবং ছাগলনাইয়াতে একজন জামাত কর্মীকে আটক করে থানায় দেওয়া হয়েছে এবং পরে জামাত কর্মীরা গিয়ে তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনে। এই দুটি ঘটনা ছাড়া কিন্তু ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি নির্বাচনকে ঘিরে। আমরা কথা বলেছি ফেনী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং জেলা প্রশাসক রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জেলার 428টি কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র, এর মধ্যে 125টি কেন্দ্র যেগুলোকে সাধারণ ঘোষণা করা হয়েছে এবং 148টি কেন্দ্র যেগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 55টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সব মিলিয়ে ফেনীতে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এবং নিরাপত্তার জোরদার, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এই ছিল ফেনী পুলিশ লাইন থেকে আমাদের কাছে সর্বশেষ। নির্বাচনী সরঞ্জাম ও ফেনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। উৎসব মুখর ভোটের জন্য প্রস্তুত 56,000 বর্গমাইলের লাল সবুজ বাংলাদেশ। নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিলে বর্তমান প্রজন্মের কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা না নিলে এই কমিশনকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাকিটা জানাচ্ছেন বেলায়েত হোসাইন। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন,
তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে দুজনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন, তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন, কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি, কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়। সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা। র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000। বিশ্লেষকদের মতে ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন, এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ডিসি অফিস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। সেখান থেকে পুলিশ ও আনসারের পাহারায় ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। ব্যালট পেপারের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন কেমন দেখছেন ভোটের সার্বিক প্রস্তুতি?
আমরা গতকালকে দেখছিলাম জেলা পরিষদ থেকে উপজেলা পরিষদ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এবং আনসারের সহায়তায় উপজেলা যেই কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ উপজেলা সদর উপজেলায় ব্যালট পেপার পৌঁছেছে এবং নির্বাচনী সরঞ্জাম। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে আজকে 10:30টার পর থেকে ব্যালট পেপার এবং সরঞ্জামাদি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে পাঠানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি পুরোপুরিভাবে শুরু হয়নি। তারা 11টার কিছু সময় পরে এটা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে দুর্গম এলাকাগুলো রয়েছে অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই যে পুরো অঞ্চলটি রয়েছে, গতকালকে অবশ্য স্বরাষ্ট্র উপজেলা এখানে এসেছিলেন, তিনি আইন শৃঙ্খলার পুরো নিয়ন্ত্রণটা ফরিদপুর থেকে সাজানোর চেষ্টা করছিলেন। এখানে প্রত্যেকটি এই যে 17টি আসনের 5টি যে জেলা রয়েছে সেই 5টি জেলার ডিসি, এসপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গতকালকে শরীয়তপুরে আইন শৃঙ্খলা মিটিং করেছেন এবং তারা পরিকল্পনা সাজিয়েছেন কিভাবে নির্বিঘ্নে এই যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে এই 5টি জেলাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ইনিয়ে বিনিয়ে তারা বলেছেন। কারণ বিগত সময় আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা পালানোর পরে এই অঞ্চল ভারতে পার্শ্ববর্তী দেশে যাওয়ার পরে কিন্তু এই অঞ্চলগুলোয় বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা, এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার যে আহ্বান সেটি কিন্তু রয়েছে। এবং সবকিছু মিলিয়ে গতকালকে রাতে নিপসন চৌধুরী অর্থাৎ ফরিদপুর 4 আসনের যিনি এমপি ছিলেন তিনিও কিন্তু কথা বলেছেন লাইভে এসে এবং সেখানে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য যে আহ্বান সেটি জানাননি, যদিও তিনি বিএনপিকে প্রশ্ন করে কিছু কথা বলেছেন। সবকিছু নিয়ে ভোটের মাঠ মোটামুটি উত্তপ্তই বলা যায়, অর্থাৎ এখানকার যারা ভোটের প্রার্থী রয়েছেন তার মধ্যে বিএনপি এবং জামাতের যারা প্রার্থী রয়েছেন তাদের হাড্ডাহাড্ডি একটি লড়াই। এবং সবকিছু মিলিয়ে আমরা যেই বিষয়টি দেখেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। তারা ভোট কেন্দ্রে ব্যালট পেপার এবং সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য যেই 6 জন ব্যাটালিয়ন, আনসার, পুলিশ এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা কঠোরভাবে কাজ করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিকেল নাগাদ ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পৌঁছে যাবে। দুর্গম এরিয়া হলে কিছুটা দেরি লাগতে পারে। ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আরিফ হোসেন। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাবনার 9টি উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সার্বিক নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার সদর উপজেলায় মাঠে। আসলে সরকার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা জেলার আনসার সদস্য রয়েছে তারা কিন্তু সমবেত হচ্ছে। সেই সাথে এই সদর উপজেলা থেকে ঠিক 11টা নাগাদ কিন্তু জেলার যে সকল ভোট কেন্দ্র রয়েছে সে সকল ভোট কেন্দ্রের যে সকল নির্বাচনী ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স এবং বিভিন্ন সরঞ্জামাদি কিন্তু এখান থেকে কঠোর নিরাপত্তার সাথে কিন্তু ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমি জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সাথে কথা বলেছি। পাবনা জেলায় এবার 11টি থানা এবং 9টি উপজেলায় মোট 702টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে 191টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে এবং সাধারণ ভোট কেন্দ্র 493টি ভোট কেন্দ্র ধরা হয়েছে। পাবনা জেলায় মোট ভোটার সংখ্যা 22,93,611 জন। এছাড়াও পুরুষ ভোটার 11,44,913 জন। এছাড়াও নারী ভোটার রয়েছে 11,933 ভোট। এছাড়াও পাবনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ, এছাড়াও সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উজ্জ্বল, সরঞ্জাম বিতরণের খবর জানাচ্ছিলেন পাবনা থেকে মাসুদ রানা। ঢাকা 10 আসনের টিচার্স ট্রেনিং কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, সেই খবর জানবো সহকর্মী নাজমুস সাকিবের কাছে। সাকিব, জানাবেন নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য রয়েছে আর কার্যক্রম চলছে কিনা?
উজ্জ্বল, যেহেতু আগামীকাল সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা শুরু হবে এবং সেটাকে ঘিরে যেই প্রস্তুতি কিংবা যেহেতু ব্যালট পেপার থেকে শুরু করে যে সরঞ্জামাদি সেটা পাঠানো হবে, তার জন্য আমরা টিচার্স ট্রেনিং কলেজে অর্থাৎ ঢাকা 10 আসনের যেই কেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু পাঠানো হবে টিচার্স ট্রেনিং কলেজ থেকে। একটু দেখাতে চাই যে এখানে আসলে যারা নিরাপত্তার জন্য আসলে দায়িত্বে আছেন, অর্থাৎ আনসার সদস্য থেকে শুরু করে আনসার ভিডিপি থেকে শুরু করে সবাই আসলে এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা যেহেতু বিভিন্ন কেন্দ্রে আসলে অবস্থান করবেন এবং তাদেরকে আসলে এখানে মূলত ডাকাই হয়েছে যে কেন্দ্রের যেই নিরাপত্তা সংশ্লিষ্ট যেই নির্দেশনা সেসব দেওয়ার পাশাপাশি তাদের হাতে যে সরঞ্জাম পৌঁছে দেওয়ার যে বিষয়গুলো সেগুলোর জন্যই আমরা মূলত আজকে যে টিচার্স ট্রেনিং কলেজ থেকেই ঢাকা 10 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হবে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখতে পেয়েছি যে সরঞ্জামাদির যেই কক্ষটিতে আসলে রাখা হয়েছে সরঞ্জামাদিগুলো সেটা আসলে কিছুক্ষণ আগেই কিন্তু খোলা হয়েছে এবং এখনো পর্যন্ত যদিও বিতরণ শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিতরণগুলো শুরু হয়ে যাবে। আমরা এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন কিংবা রিটার্নিং কর্মকর্তা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে এই যে সরঞ্জামাদি যেগুলো আছে সেগুলো আসলে নির্বিঘ্নভাবেই তারা আসলে দিতে চান এবং কোন কোন কেন্দ্রগুলোতে কতগুলো সরঞ্জাম যাবে সেগুলো আসলে সারাদিন ব্যাপী বলা যায় যে তারা এগুলো কিন্তু বিতরণ করবেন এবং তার জন্য যেই তাদের যে প্রস্তুতি সেগুলো আসলে তারা সকাল থেকে আসলে নিয়েছেন এবং সকাল 8টার পরপরই আমরা তাদেরকে দেখেছি যে তারা এখানে এসে অবস্থান করছেন এবং কেন্দ্রগুলোতে হয়তো কিছুক্ষণের মধ্যেই যে আইন শৃঙ্খলার বাহিনীর যারা পুলিশের সদস্য আছেন তাদের সঙ্গে একীভূত হয়ে তারা কিন্তু কেন্দ্রে তাদের সরঞ্জাম নিয়ে যাবেন এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা ভালো দেখছি। এই ছিল টিচার্স ট্রেনিং কলেজ থেকে সবশেষ। উজ্জ্বল। নাজমুস সাকিব জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, সেই খবর জানাবো। মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন ভোট উপলক্ষে তো টানা ছুটি, আজ ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অনিয়ম, বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, প্রথমত হচ্ছে ঘরমুখো মানুষ তারা কিন্তু ঘরে ফিরছেন এবং সেই ক্ষেত্রে আমরা সকাল থেকেই দেখছিলাম যে যাত্রীর চাপ কিন্তু অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। তবে বর্তমানে যদি আমি বলি এই মুহূর্তে আপনাকে যদি একটু দেখাই তাহলে আপনি দেখবেন যে তুলনামূলকভাবে এখন কিন্তু যাত্রীর চাপ কিছুটা স্বাভাবিক, কারণ অন্যান্য দিনের চাইতে আজকে যাত্রীর চাপ কিছুটা বেশি হলেও গতকাল যেরকম যাত্রীর চাপ ছিল সেই তুলনায় আজকে কিন্তু এই মুহূর্তে যাত্রী চাপ কিছুটা স্বাভাবিক। এবং আপনি বলছিলেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রসঙ্গটি, অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে আমরা গতকাল যেটি দেখেছি যে গতকাল বাস সংকট ছিল বলে জানানো হয়েছিল এবং সেই ক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করছিলেন যে কৃত্রিমভাবে বাসের সংকট তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সেই বাসগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ছিল কিন্তু তারা বাস টার্মিনালে আসছিল না। কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে এই ক্ষেত্রে বাসের যে সংকট সেটি কিন্তু খুব একটি নেই, বরং পর্যাপ্ত বাস রয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে সেই সুযোগটি কিন্তু রয়েছে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আজকে আমরা যেটি দেখেছি গাবতলী বাস টার্মিনালে ছিলাম সকালবেলা, সেখানে আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা আজকেও ঘটেছে। 100 থেকে 150 টাকা প্রত্যেকটি রুটে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু মহাখালী বাস টার্মিনালে আসার পরে কিন্তু আমরা সেই রকম অভিযোগ আসলে আমরা পাইনি। তো এই যে মানুষ বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে এই নিকট অতীতে এইরকম জনস্রোত বা এইরকম উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাওয়ার যে অভিজ্ঞতা তাদের কাছে এটি বিরল বলেই মনে হচ্ছিল। আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। ভোটের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী, সেই খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। আর এই ছিল আপনার রায়ের এই ঘন্টার আয়োজনে।